দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা। স্বাগত ঈদের বিশেষ রাজকাহনে। আজ আমার পরম সৌভাগ্য আমার আলাপ করবার সুযোগ হবে এমন দুজন মানুষের সঙ্গে, যাদের একজন 1961 সালে লাহোরে এক দেশ দুই অর্থনীতি তত্ত্ব তুলে ধরে হাজার মাইল দূরের দুই ভূখণ্ড নিয়ে গড়ে তোলা পাকিস্তান রাষ্ট্রের বৈষম্য আর পূর্বের আয় নিয়ে পশ্চিমের উন্নতির তথ্য উপাত্ত হাজির করে বাঙালির অর্থনৈতিক বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ভিত্তি রচনা করেছিলেন। এরপর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে বৈষম্যের অর্থনীতির বিপরীতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য নিরন্তর কাজ করে যাওয়া বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান আছেন আমার সঙ্গে। আমি কৃতজ্ঞ তাঁর সঙ্গে আমাকে সময় দিয়েছেন খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান, যিনি 68-69 সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছিলেন এক দেশ হয়ে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান রাষ্ট্র নিয়ে। যেই অভিসন্দর্ভ পরে প্রকাশ পায় বৈষম্যের বেড়াজাল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের পর 1972 সালে। অশেষ কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাকে সময় দেওয়ার জন্য। যেমনটা বলছিলাম যে আপনারা দুজনেই তো বাংলাদেশের জন্ম, অভ্যুদয়, বেড়ে ওঠার প্রক্রিয়া, এটা পুরো প্রত্যক্ষ সাক্ষী। ডক্টর রেহমান সোবহান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের বয়স তো 50 হতে শুরু করলো। আমরা আসলে কি এক দেশ এক অর্থনীতি হয়ে উঠতে পারলাম? মানে কি অর্জন করলাম আমরা আমাদের নিজেদের রাষ্ট্র পেয়ে? অনেক কিছু তো জন্তুপুর হয়েছে in terms of moving from a least developed or least developed country তো অত কিছু ডেভেলপমেন্টাল উন্নতি হয়ে গেছে, কিন্তু আরও তো এক্সপেকটেশন ছিল কি ওই এক অর্থনীতি নিয়ে এক সমাজও বের আসবে এখানে। এটা তো আমার তো সংগ্রাম দুই অর্থনীতির বিরুদ্ধে ছিল, বাট এখন তো আমি তো দেখছি কি বছর পর বছর এখন যেখানে এক সমাজ ছিল এখন প্রায় দুই সমাজ চলে আসছে। সমাজ অফ দি এলিট অ্যান্ড দ্য প্রিভিলেজড, আর এক সমাজ যেখানে একটু এক্সপেকটেশনস, ফিউচার, পার্টিসিপেশন মনে করছে কি এইটা তো পুরোপুরি ওনার তো এক্সপেকটেশনস রিয়েলাইজ হচ্ছে না। তো বঙ্গবন্ধুয়ের তো স্বপ্ন তো এইটা কেন্দ্রে ছিল কি যে বেশি স্যাক্রিফাইস করেছে, বেশি অংশ নিয়েছে in the nationalist struggle and the emergence of a liberated country, ওনার তো একটা ফুল পার্টিসিপেশন অংশ ওনাকে দিতে হবে। মানে যেই সাধারণ মানুষ বেশি মানে অংশ নিয়েছেন সংগ্রামে, তারাই বেশি পিছিয়ে পড়ছে। জন্য তো এই গ্রুপ বাংলাদেশের একটু প্রাইমারি বেনিফিশিয়ারি ছিল। তো দে হ্যাভ ইমপ্রুভড, এটা হু উইল আর্গিউ দ্যাট, বাট যে অত পার্থক্য হয়ে গেছে সোশ্যালি, বৈষম্য হয়ে গেছে বিটুইন দি ক্লাসেস, যেভাবে পাকিস্তানে ছিল, এটা তো ওনার তো আরেকটা তো সংগ্রাম তো শুধু আঞ্চলিক বৈষম্যের উপরে তো ছিল না, ইট ওয়াজ অলসো অন দি ইস্যু অফ মানুষে মানুষে বৈষম্য যে হয়ে গেছে, যে এখন একটা 22টা পরিবার এখন দেশে ক্ষমতায় চালাচ্ছে, এইটা পুরো বেশি সুযোগ পাচ্ছে, এইটারই তো তারপর ওরা বঙ্গবন্ধুর সংগ্রাম তো এটা পিছনে ছিল। তো বাংলাদেশেও এরকম মানে বৈষম্যটা বাড়ছে সেটা দেখছেন। আমি আসবো সেই প্রসঙ্গে আপনার কাছে আবার। ডক্টর রওনক জাহান, আমি আপনার লেখা পড়ছিলাম আমার দেখা রেহমান সোবহান এই শিরোনামে, এবং সেখানে পড়ছিলাম যে মানে আপনি গভীরভাবে আসলে ডক্টর সোবহানের গবেষণা এবং তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছেন। 60-70-এর দশকে উনি কাজ করতেন হচ্ছে যে কি করে রাজনীতি অর্থনৈতিক নীতি গঠনে মানে প্রভাব বিস্তার করে, আর আপনি কাজ করতেন যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে অর্থনীতি কি ভূমিকা রাখে। আমি আপনার কাছে এখন জানতে চাই, আপনার এখন কি মনে হয় যে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে না অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, নিশ্চয়ই তোমাকে তুমি বলে সম্বোধন করা যায়। এই প্রশ্নটা হচ্ছে অনেকটা ওরকম যে ডিম আগে না মুরগি আগে, কারণ আসলে কিন্তু অর্থনীতি এবং রাজনীতির মধ্যে যে সম্পর্ক সেটা একটা সার্কুলারভাবে চলে, একটা আরেকটাকে ক্রমাগত প্রভাব ফেলে যাচ্ছে। আমি যদি একটা উদাহরণ দিই, যে মনে করো যে আমাদের দেশে 75 সালের পরে থেকে যে আমাদের অর্থনীতির একটা
যারা শাসক গোষ্ঠীর একটা পরিবর্তন হলো, তারপরে অর্থনীতিরও একটা পরিবর্তন হলো। আমরা তখন সমাজতন্ত্রের পথ ছেড়ে আমরা উদার অর্থনীতির দিকে চলে গেলাম। তারপরে যেটা হলো যে ক্রমাগত আমাদের দেশে আগে যতটা ছিল না, একটা ব্যবসায়ী আরও ধনিক একটা গোষ্ঠী হয়ে গেল। তারপরে আমরা দেখলাম যে রাজনীতি আগে যাদের হাতে ছিল, যেমন তারা ছিল হয়তো ছোট ছোট শহরের লয়ার্স এবং কিংবা অন্যান্য প্রফেশনাল, সেটা থেকে ক্রমাগত আমরা দেখলাম রাজনীতি চলে যাচ্ছে যারা ব্যবসায়ী, যাদের হাতে টাকা আছে তাদের কাছে। এবং আমরা যে সমস্ত আমি গবেষণা করেছি তাতে আমরা দেখছি যে 91 সালের পর থেকে যতগুলা পার্লামেন্ট হয়েছে সেখানে ক্রমাগত যে যারা সংসদ হচ্ছেন তারা আরও ধনী শ্রেণী থেকে হচ্ছেন। আবার তারা যখন আবার রাজনীতিতে আসলেন তখন তারা যে ধরনের অর্থনীতি মানে পলিসিস নিচ্ছেন সেগুলা তাদের ইন্টারেস্টটাকেই আবার যাতে মানে সংহত করা যায়। অতএব মানে অর্থনীতি থেকে রাজনীতিতে যাচ্ছে, রাজনীতি থেকে আবার অর্থনীতিতে এইভাবেই যাচ্ছে। তবে আমি যেহেতু মানে রাজনীতির একজন ছাত্রী, অতএব আমি বলবো যে সবার উপরে আমি রাজনীতিকেই স্থান দিই। এই জন্য যে যদি আমরা কখনো সমাজে একটা বিরাট পরিবর্তন করতে চাই, যে কোনো ব্যবস্থার যদি কোনো বিরাট পরিবর্তন করতে চাই, তাহলে সেটার জন্য প্রথম দরকার হবে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন। যদি নাকি অন্য ধরনের আমরা যারা রাজনীতিতে বিশ্বাস করে এবং সেই রকমভাবে হয়তোবা তখন অর্থনীতিরও পরিবর্তন, নীতিগুলো পরিবর্তন করা যাবে কিংবা সমাজেরও পরিবর্তন আনা যাবে। অতএব কিন্তু সেরকমের রাজনীতি বলতে আসলে খুবই একটা বৈপ্লবিক রাজনীতির কথাই বলা হয়। জন্য কি আপনি বলেন যে মানে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়ও সামনে, তাহলেও আপনি আসলে খুব পরিবর্তনের খুব বড় ধরনের আশা দেখেন না? মানে এটাই একটা কারণ কিনা? মানে কারণ এই যে সুবিধাভোগীদের রক্ষার যে রাজনীতির কথা আপনি বলছেন, আপনি তার কোনো পাল্টা কর্মসূচি বাংলাদেশে দেখেন না? না, প্রথম কথা হচ্ছে যে এটা আমি যখন বলেছিলাম যে শুধুমাত্র অংশগ্রহণমূলক নির্বাচন হলেই সব সমাধান হবে না, সেটা কয়েকটা জিনিস আছে। তার মধ্যে একটা তো বটেই যে আমাদের যারাই বিভিন্ন দলে যারা রাজনীতি করছেন, আসলে তাদের রাজনৈতিক নেতাদের যদি আমরা মানে যদি প্রোফাইল ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে দেখব যে তারা প্রায় সবই একই রকমের শ্রেণী থেকে আসছেন। এবং বিশেষ করে অর্থনৈতিক যে ধরনের আমরা নীতি চাচ্ছি তাতে দলগুলোর মধ্যে আসলে বিশেষ তফাৎ নেই। আর যে প্রসঙ্গে আমি ওই কথাটা বলেছিলাম যে শুধুমাত্র অংশগ্রহণমূলক নির্বাচন হলেই পরিবর্তন হবে না, সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশে আসলে যেই সমস্যাটা আমি দেখছি সবথেকে বড় নির্বাচন নিয়ে কিংবা আমাদের গণতন্ত্রের জন্য, সেটা হচ্ছে এই যে যারাই যে কোনো গণতন্ত্রে যদি আমরা নির্বাচনে বিশ্বাস করি তাহলে হবে একদল জিতবে আরেক দল হারবে, এবং যে জিতবে সে কিন্তু রাষ্ট্র ক্ষমতাটাকে অপব্যবহার করে নিজের দলের জন্য শুধুমাত্র মানে সম্পদের পাহাড় গড়বে না, এবং তারও বেশি যে যারা বিরোধী দলে আছেন তাদের উপরে নানান রকম অত্যাচার করবেন না। অতএব কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে বেশ কয়েকটা নির্বাচনই হয়েছে, কিন্তু যারাই যখন ক্ষমতায় যাচ্ছেন তারা নিজের দলের জন্য, নিজেদের লোকের জন্য ক্ষমতা কুক্ষিগত করছেন এবং সবটা মানে ঠিক মানে ন্যায়সঙ্গতভাবে হচ্ছে না, এবং আরও বেশি যে তারা মানে অগণতান্ত্রিকভাবে তারা বিরোধী দলকে দমন করছেন। অতএব সেই রকম যদি একটা অবস্থা মানে চলে, একটা নির্বাচন অংশগ্রহণমূলক হতেই পারে, নির্বাচন হয়তো বা সব মানে শান্তিপূর্ণ হলো, ক্ষমতার পালাবদলও হলো, কিন্তু ওই যে আমরা দেখছি পালাবদল করে একবার একদল ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করছে এবং অন্য দলকে নির্যাতন করছে, তারা রাস্তায় মার খাচ্ছে, আবার তারা আবার 5 বছর পরে ক্ষমতায় এসে তারা আবার ক্ষমতা দখল করছে অন্য দলকে, তখন মানে তারা অতএব আমি বলছি যে আসলে নির্বাচনী প্রক্রিয়াটা, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াটা যাতে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাহলে যেটা সবথেকে বড় দরকার হবে সেখানে হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন
তাদের মধ্যে একটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, এবং তার মানে হচ্ছে একদল জিতবে, কিন্তু যারা জিতবে তারা মানে ইংরেজি না, এবং সবথেকে বেশি তারা দখল করতে পারেন, কিন্তু সবথেকে বেশি আরও খারাপ যে তারা যারা বিরোধী দলে আছেন তাদের উপরে এরকম মানে অগণতান্ত্রিকভাবে দমন করতে পারবেন না। কারণ একটা বিদেশে একটা কথাই আছে যে যে কোনো গণতান্ত্রিক দেশ হচ্ছে যে রুল অফ দ্য মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি। এখন যারা মানে একটা দেশে যারা হয়তো মানে মেজরিটি পেয়েছেন কিন্তু তারা তো মানে এরকম ইনটলারেন্ট হতে পারেন না। ডক্টর রওনক জাহান, আপনার কাছে তো ফিরবই নির্বাচন প্রসঙ্গে আবার, কিন্তু একটা বিরতি নিয়ে নিই। বিরতির পর আমি ডক্টর রেহমান সোবহান আপনার কাছে ফিরবো। যে প্রসঙ্গ ডক্টর রওনক জাহানও বলছিলেন যে সুবিধাভোগীদের রক্ষার যে রাজনীতি নিয়ে আমরা আলাপ করছিলাম, সেই রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে না অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, এই প্রসঙ্গ নিয়ে ফিরবো ডক্টর রেহমান সোবহানের কাছে। দর্শক থাকুন রাজকাহনে। আবারও স্বাগত রাজকাহনে। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান এবং রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। এর আগে তো নিশ্চয়ই আলাপ করতেই হবে যে সামনের নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা, কেমন হবে, নির্বাচনী ব্যবস্থাটা এর আগে ঠিক করতে হবে কিনা সব দল মিলে, সেই প্রসঙ্গেও আমি আসব। ডক্টর সোবহান, আপনি কি মনে করেন যে বাংলাদেশে আসলে কি অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে নাকি রাজনীতি অর্থনীতিকে পরিচালনা করছে? না, এখন তো রওনকের যে উত্তর ছিল ওইখানে তো একটা আনসার আছে কি এখন যে হয়ে গেছে অবস্থা কি ওই উইনার টেক অল যে বলা যায় এখানে, এক সময় তো উইনার ইন অল অত একটা বিরাট ব্যাপার ছিল না। আমি এখন উইনার হয়ে গেছে, তারপর আমি চলে গেছি, আমার হাইকোর্টে প্র্যাকটিস আছে, আমি মাস্টারি করে ওইসব চলে। এখন যেখানে সব ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তো তারপর যখন আমার এখন একটা ডিফিট হয়ে যায় এখানে, তো তারপর তো আঘাত আর ক্ষতি অনেক বড়। আর এইটা তো আমার তো পুরো জাতীয় জীবন সুযোগ সুবিধা সব তো এখন একটা বিপদে চলে আসে এখানে। তো তারপর আমার স্টেক বেড়ে যায় এখানে, খুব বেশি হয়ে যায় এখানে কি আই হ্যাভ মাচ মোর টু লুজ ইন বিং আউট অফ পাওয়ার। এইটা সমস্যা হয়ে যায়। তারপর কি যে একটু বিরাট এখন একটা হাই কস্ট হয়ে যায় টু বি ডিফিটেড, উনি তারপর একটা ডিফিটের অত সহজে উনি নিয়ে রাজি নাই। হ্যাঁ, কি এখন একটা সিস্টেমের মধ্যে তো ঠিক আছে, আচ্ছা আমি কন্টেস্ট করেছি, হারিয়ে গেছি, তারপর একটু থ্যাংক ইউ ভেরি মাচ, আবার 5 বছর পরে তোমার সঙ্গে একটু দেখা হবে ইলেকট্রেটের, ওইটা চলে এরকম নাই। তো এখন তো একটা কম্পালশন হয়ে গেছে কি আমাকে তো থাকতেই হবে এখানে, বিকজ আমার তো অনেক বড় স্টেক আছে। আর এখন যে রওনক বলেছি কি ব্যবসা এসবের স্টেকের ছাড়া এখন তো জীবন সিকিউরিটি তো এখন এইটা হিসাবের মধ্যে চলে আসছে। তো এটা তো শুধু আমার এখন একটা ব্যবসাও নেই, হয়তো আমার তো এখন জীবনও একটু বিপদে থাকতে পারে এখানে। এইটা তারপর হচ্ছে কি যে কিছু বলা যায় কি আমার যে ইলেকশন আমি ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবে, যত কিছু সম্ভব করতে চাই এখানে, কিন্তু যখন স্টেক হোল্ডারের ইন্টারেস্ট অত বেড়ে যায় এখানে অন মেকিং শিওর কি আমি ক্ষমতায় ফেরত চলে আসে, তো তারপর আরেকটা ডাইনামিক চলে আসে। এই যে একটা সুবিধাভোগী গোষ্ঠীর কথা বলছেন আপনি, 22 পরিবারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সংগ্রাম, আপনাদের সংগ্রাম, মানে পাকিস্তান আমলের বৈষম্যের বিরুদ্ধে এই রাষ্ট্রের জন্মের কথা বলছিলেন। আমি মানে আজকাল এই ব্যাংকিং খাতের আমাদের যে অবস্থা সেটা নিয়েও অনেকে প্রায় এই 22 পরিবারের প্রসঙ্গ তোলেন। আমাদের অর্থমন্ত্রীও তো মানে শুধু তো আপনারা না, আমাদের অর্থমন্ত্রীও বছরের পর বছর ধরে ব্যাংকিং খাতের বিপদের কথা বলছেন। আমি পড়ছিলাম যে আপনি বলছেন যে একটা বড় বিপদ হচ্ছে এই যে স্বল্প মেয়াদের আমানত নিয়ে, মানে আমাদের মতো আমানতকারীদের কাছ থেকে আমানত নিয়ে দীর্ঘমেয়াদের ঋণ দিচ্ছে। আর আমরা নানা সময় শুনছি, প্রমাণ পাই যে মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। মানে ব্যাপারটা কি এমন সরল অঙ্ক যে আমাদের টাকা আমরা জমা রাখছি আর সেই টাকাই বিদেশে চলে যাচ্ছে? এইটা তো একটা প্রক্রিয়া তো আছে, নানা রকম আরও প্রক্রিয়া দিয়ে বিদেশ চলে যায় এখানে।
কিন্তু সেন্ট্রাল প্রবলেম যে হয়ে গেছে এখন কি আমার যে ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে ওইটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতরে তো একটা বিরাট একটা প্রতিষ্ঠানিক এখন একটা সমস্যা হয়ে গেছে এখানে। ওই সমস্যা হয়ে গেছে এখানে কি অন্য দেশে বেশিগুলি যে ঋণ দেওয়া যায় এখানে ইন্ডাস্ট্রি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওই প্রপার্টি ডেভেলপমেন্টে একটা স্পেশালাইজড ব্যাংকিং খাতা থেকে চলে আসে এখানে কি এইটা তো তারপর এইরকম ওনার স্ট্রাকচার আছে কি উনি এই প্রতিষ্ঠান লং টার্ম লেন্ডিংয়ের সঙ্গে ব্যবসা থাকে। আমার তো সমস্ত যে সব লং টার্ম লেন্ডিং প্রতিষ্ঠান ছিল শিল্প ব্যাংক শিল্প ঋণ সংস্থা হাউস বিল্ডিং সবই তো প্রায় ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তো এটা মানে কি মোটামুটি সব কিছু যে ঋণ ও বিনিয়োগ এইটা কমার্শিয়াল ব্যাংকের খাতায় উপরে চলে আসছে। কমার্শিয়াল ব্যাংকের তো ঐতিহাসিক দায়িত্ব হয় কি আমি শর্ট টার্ম লেন্ডিং করবে এখানে আপনার ট্রেড হবে ব্যবসা হবে ব্যবসা এরকম জন্য আমি লেন্ড করছি একটু শর্ট টার্মে লেন্ড করছি ফেরত চলে আসছে। কারণ এইটা সুবিধা যে হয় এখানে কি আমার যে বড়োয়ার যে সব আমার যে ডিপোজিটার আছে ওনার তো মোটামুটি অনেক শর্ট টার্ম ডিপোজিটার আছে একটা রিস্ক ফ্রি জায়গা উনি টাকা দিচ্ছে এখানে এই রিস্ক ফ্রি টাকা ওনার রেখে তারপর আমার যে কিছু হোক একটু ফেরত চলে আসবে এখানে যে সময় আমার ইচ্ছা আছে আমি এখন একটু নিয়ে যেতে পারি এখানে। কিন্তু এখন তো অবস্থা হয়ে গেছে কি আমার যে জনগণের এটা তো প্রায় জনগণ তো ব্যাংকের টাকা জমা দেয়। হ্যাঁ, তো এখন ওই জনগণের হিসাবের মধ্যে নাই কি আমার টাকা তারপর একটা লং টার্ম ইনভেস্টমেন্টে চলে যাবে আর ওইটা বি মোটামুটি অত একটু খারাপ অবস্থা নেই কি যদি টাকা ভালো রিটার্ন দিয়ে একটু ফেরত আসে। সমস্যা হয়ে যাচ্ছে কি আমি তো এমনি আমার কন্ট্রাক্টের মধ্যে আমি একটা শর্ট টার্ম আমার এখন একটা ডিপোজিট করছি আমার ব্যাংক লং টার্মে লেন্ড করে তারপর টাকা রিকভারও করতে পারি না এখানে। তো তারপর এইটা মানে কি প্রায় আমার যে পুরো ইনভেস্টমেন্ট ট্রেড সব কিছু যে চলছে এইটা এখন ডিপোজিটারের টাকা দিয়ে চলছে। আর ডিপোজিটার তো এখন লক্ষ লক্ষ লোক মোস্টলি সাধারণ লোক আর বড়োয়ার তো যে বেশিগুলি আছে ওইটা তো ধনী প্রিভিলেজড তারপর এই যে হ্যাঁ আর এই গোষ্ঠী তো তারপর তো এখন একটা টাকা ব্যবহার করছে আর তারপর একটু রেসপন্সিবলি করছে না। ও যদি ব্যবসাও চলে উনি মনে করেন কি এখন একটা ফেরত দেওয়ার এই মুহূর্ত অন টাইম এইটা একটা ব্যবসার লস হয়ে যাবে এখানে। তো ইভেন যখন আমার ক্ষমতা আছে টু রিপে লোন ইন টাইম উনি মনে করবেন যে এইটা দরকারটা কি এখন তো একটা নিয়ম তো এই সরকারের তো সময় নেই এইটা তো এরশাদ আমলে ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমার যে বিআইডিএসে বিশ্লেষণ করেছে গবেষণা করেছে এটা সব জিয়া আমল থেকে শুরু আছে কি টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না এখানে। তারপর তো আমার এখন একটা ব্যাংকিংয়ের একটা সংস্কৃতি কি বলছে এটা একটু বসে গেছে এখানে কি কোনো সেন্সিবল মানুষ টাকা বড় করে তারপর সময়ের মধ্যে দেয় নাই। মানে এটাও একটা ব্যবসায়িক হিসাবের অংশে দাঁড়িয়ে গেছে। আমি একটু সময় আমি নিব তারপর একটু যখন আমার ইচ্ছা হয় আমি নিতে পারি এখানে। তো এটা মানে কি আমার যে হিসাব আছে ইন্টারেস্ট রেট আছে অটোমেটিকলি কমে যায় if I am not returning it according to the contract. এইটা তো এখন একটা সিম্পল একটা অ্যারিথমেটিক্যাল ব্যাপার আছে এখানে। তো এইটা এখন সিরিয়াস প্রবলেম হয়ে গেছে এখন একটা পারপেচুয়াল ডিফল্ট আমার ডিফল্ট করছে তারপর ঋণের রিশেডিউল হয়ে যায় অ্যান্ড বেশিগুলি যে করতে পারে এখানে যাদের এখন একটা রাজনীতিক একটা সমর্থন আছে যেখানে ব্যাংক ম্যানেজার একটা ফোন কল পেতে পারে এখানে কি এইটা তো ভদ্রলোক আমার জানাশোনা লোক ওনার একটু রিশেডিউল হয়ে যায় তো একটা ভালো ব্যাপার আছে তখন সরাসরি রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করছে সম্পর্ক চলে আসে। এন্ড তারপর এই যে এখন একটা সুযোগ সুবিধা পাচ্ছে ওইটা তারপর পলিটিক্সের মধ্যে এখন একটা বড় ইনভেস্টর হয়ে গেছে। এন্ড ইনভেস্টর তো যথেষ্ট নেই উনি নিজের এখন একটা পলিটিক্সে ঢুকে গেছে পার্লামেন্টে ঢুকে গেছে। তো কোনো যদি একটা হিসাব দেখা যায় যে এই পার্লামেন্টের মধ্যে কত
ঋণ খেলাপি আছে, এইটা এখন একটা ইন্টারেস্টিং একটা হিসাব বের আসবে। আর এইটা এখন আরেকটা খুব ইন্টারেস্টিং প্রমাণ আছে এখানে। প্রমাণ এইরকম হচ্ছে কি ইলেকশন আইনের মধ্যে এটা আছে কি ঋণ খেলাপি কন্টেস্ট করতে পারবে না এখানে। এটা তো একটু হার্ড অনেক বছর থেকে চলে আসছে। কিন্তু যদি তুমি এখন একটা হিসাব দেখো কি কোনো ইলেকশনের 10-20 দিন আগে ফাইন্যান্স মিনিস্টার একটা অর্ডার পাস করছে, ওই যে বলে স্ট্যাচুটরি অর্ডার, এটা পার্লামেন্টের পাস হয় নাই। ওই অর্ডারের মধ্যে বলে কি আচ্ছা ঠিক আছে, যেসব ঋণ খেলাপি আছে উনি যদি 10% একটা ডিপোজিট করে দেন, তারপর ওনার প্রতিবারই হয় মানে এইরকম একটি মানে অধ্যাদেশ এইটা হচ্ছে এখানে। উনি এজ আই সেড, আমার তো সাইফুর রহমানের আমল থেকে আমি এইটা ব্যাপার নিয়ে লক্ষ্য করে আসছি। আমি ওনাকে বলেছি, সাইফুর রহমানকে বলেছি, কিবরিয়াকে বলেছি, মুহিতকে বলেছে এখানে কি তুমি এইরকম একটা নাটক রিপিট করে যাব এখানে কি লাস্ট মিনিটে, তারপর এখন একটা রিপ্রিভ চলে আসবে। সবারই আগ্রহ আছে ঋণ খেলাপিকে সংসদে আনার। তো তারপর আমি তারপর একটা প্রস্তাব দিয়েছি, আচ্ছা ঠিক আছে, যে লোক সুযোগ পেয়েছে কি ঋণ খিলাফি হয় একটু 10% জমা করে রিশেডিউলিং করে তারপর ইলেকশনে অংশ নিতে পারে এখানে। তো তারপর যখন পার্লামেন্টে বসে যায় অন দ্য বেসিস অফ দিস রিশেডিউলিং, তারপর পার্লামেন্ট নজর রাখে এইটা, তারপর ওই যেভাবে রিশেডিউল হয়েছে উনি টাকা ফেরত দিয়েছেন। কতগুলি লোক 2 বছর পরে বসে আছে যেখানে ওনার যে অরিজিনাল ঋণ ছিল, যেখানে রিশেডিউলিং হয়েছে, ওইটা রিশেডিউলিংয়ের টার্মস অ্যান্ড কন্ডিশনস উনি মিট করতে পারেনি। তারপর যদি ওইটা হয় তো তারপর তো ওনার তো একটা পার্লামেন্টারি একটা কন্ট্রাক্ট বাদ পড়ে গেছে এখানে, অ্যান্ড দে শুড অটোমেটিকলি দেন বি ডিসকোয়ালিফাইড, বিকজ উনি তো একটা কথা হয় তো তারপর তো ওনাকে হ্যাঁ। তো বেসিক্যালি এইটা আমার মানে খুব সুন্দর একটা উদাহরণে আমরা অর্থনীতি আর রাজনীতি সম্পর্কটা বুঝলাম। সরকারকে এখন আমি দোষ দিতে পারি না, বিকজ সবই এই খেলার মধ্যে ছিল, and they have perpetuated. একটা বিরতিতে যাব, বিরতির পর ডক্টর রওনক জাহান আমি এসে আপনাকে জিজ্ঞেস করব যে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে একটু কথা শুরু করেছিলাম, যে ডিসেম্বরের নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা, সম্ভাবনা দেখেন কিনা, আর মানে মোদ্দা কথা বিএনপি আসবে সে সম্ভাবনা আপনি দেখেন কিনা। একটা বিরতির পর দর্শক আবারও ফিরে এলাম ঈদের বিশেষ রাজকাহনে। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান এবং রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। ডক্টর রওনক জাহান, আপনাকে আমি বলছিলাম যে আমরা ফিরে আপনার কাছে জানতে চাইবো যে ডিসেম্বরে অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই সম্ভাবনা আপনি দেখেন কিনা, মানে বিএনপি আসবে কিনা? এখন পর্যন্ত যা বিভিন্ন বিএনপির কথাবার্তায় যা মনে হয় যে তারা আসলে নির্বাচনে অংশ নিতে যথেষ্ট ইচ্ছুক, এবং তারা হয়তো বা ভাবছে যে ক্ষমতাসীন যারা আছেন তারা তাদেরকে কতটা সুযোগ সুবিধা দেবেন। এবং আমার মনে হয় তারা তো অবশ্যই অনেক চাপে আছেন, কিন্তু অনেক চাপে থাকলেও তারা যেমন এই যে সিটি নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন, বিএনপি যে গতবারের নির্বাচনে যখন তারা অংশ নেননি তখন তারপরে তারা অনেকের কাছ থেকে এটা শুনেছেন যে এটা একটা ভুল পদক্ষেপ ছিল। এখন আমার মনে হয় অনেকটা নির্ভর করছে যে যারা ক্ষমতাসীন তারা আসলে কি ভাবছেন। তারা ক্ষমতাসীনদের উপর আসলে কি কোনো চাপ আছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবার? না, ক্ষমতাসীনরা আমার মনে হয় নানান রকম খেলা খেলতে পারেন, একটা চাপ নিশ্চয়ই আছে, কারণ আমার মনে হয় তারা ঠিক বুঝতে পারছেন যে দেশের লোক, আমি বলবো দেশের লোককে আমি গুরুত্ব দিই, বিদেশিরা কি বললো না বললো তাতে বিশেষ কিছু এসে যাচ্ছে না, যে তারা কেউ চায় না গতবারের মতন একটা নির্বাচন হোক যেখানে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করলো না।
কারণ দেখো একটা জিনিস মানতে হবে যে আমাদের দেশের লোক আসলে নির্বাচনটাকে পছন্দ করে, ভোট দিতে পছন্দ করে, এবং যে কোনো দেশের লোকে এটা চাইবে যে তারা ভাবে যে আসলে গণতন্ত্র আমরা যতই বলি সেটা ফাইনালি যেটা হয় বয়েলস ডাউন টু, অনেকে বলে যে মানে ভোটারদের জন্য একদিনের গণতন্ত্র, সেটা মানে যেদিন তারা ভোট দিল। এবং অনেক সময় লোকে ভাবে যে আচ্ছা আমরা দেখি ও যারা ক্ষমতায় আছে তারা যতই হয়তো ভালো কাজ করুন, যে তাদের মানে সংসদ হয়তো ভাবে তাদের যদি অপছন্দ হয় ঠিক আছে এর পরের ভোটবারে আমি ভোট দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবো। এইটুকুই তো আমাদের হ্যাঁ এইটুকু, হ্যাঁ এখন সেটুকুও যদি তাদের কোনো চয়েস না থাকে তখন তো জনসাধারণ তো সেটা মোটেই পছন্দ করে না। অতএব আমি বলবো যে যারা এখন ক্ষমতায় আছেন তারা আমার মনে হয় অনেক দিন ধরেই রাজনীতি করছেন, তারা নিশ্চয়ই এটা বুঝতে পাচ্ছেন যে তাদের কিছু মানে একটা নির্বাচন করতে হবে যেখানে শুধুমাত্র গতবারের মতন নির্বাচন হবে না, এখন বিএনপি কে যাতে কিছুটা তারা আসে, কিছুটা আসে মানে কি অনেকে যেমনটা বলছেন যে বিএনপির একটি অংশ আসে সেটা বলছেন না। এখন আমি বলবো যারা ক্ষমতায় আছেন তারা অনেক রকম ভাবতে পারেন, তারা হয়তো এমনভাবে ভাবতে পারেন যে আমরা এমন, রাজনীতি তো একটা খেলায় তারা করছেন, তারা ভাবতে পারেন আমরা এমনভাবে কাজ করব হয়তো ওদের সবার বিরুদ্ধে অনেক মামলা টাপাতে, তারা যে সব থেকে যারা ক্ষমতার সুবিধা হয় যদি বিএনপি বলে আমরা আর অংশ নিলাম না, তখন যারা ক্ষমতায় আছেন তারা বলতে পারবেন আমাদের কি দোষ, সেটা আমরা তো চেয়েছিলাম তারাই আসলো না। তারপরে তার যেটা হয়তো বা হতে পারে, তারপরে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো বা ভাববেন, যেটা আমরা এর আগেও দেখেছি যারা যখন অনেক ক্ষমতায় থাকেন, যে ওই দলের মধ্যে থেকেই হয়তো যদি আমরা এমন কিছু লোক আসে যারা হয়তো বা আমাদের জন্য একটা বিরাট একটা সমস্যা পরে সৃষ্টি করবে না। অতএব আমি তো বলছি হয়তো অনেকগুলাই চিন্তা মানে মানে মাথায় থাকতে পারে। আসলে তো যেটা হচ্ছে যে যেটা এর আগেও প্রফেসর সোবহান বললেন যে কেউ তো আসলে এখন যেহেতু মানে ক্ষমতা মানে হারিয়ে ফেললে তখন যারা ক্ষমতা হারাচ্ছে তারা তো দারুণ একটা দুর্দশায় পড়ে যাচ্ছেন, অতএব কেউ তো আর ক্ষমতাটা ছাড়তে চাইবেন না। দেখছিলাম আপনি আপনার একটা সাম্প্রতিক বক্তৃতায় বলেছেন যে মানে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মেরুকরণের বাইরে আপনি তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির উত্থানকে প্রায় অসম্ভব মনে করেন। ওইটা যাবার আগে আমার একটু প্রশ্ন আছে, আমার প্রেক্ষী একটু অন্য। বিএনপির যে ব্যাপার আছে এখন কি তো চয়েস একটু কম, যে পার্টি বলে কি আমার ইলেকশনে আমি যাব না এই কারণে ওনাদের সামনে তো একটা অপশন থাকবে, তো আর অপশন তো একই অপশন আছে কি আমি এখন একটা আন্দোলন করতে পারি এখানে। রিয়ালিটি তো বলেছে ফ্রম লাস্ট টাইম টু দিস টাইম ওনার এইরকম একটা শক্তিশালী নাই, অর্গানাইজেশনও নাই, অনেক দুর্বল অবস্থা আছে কি উনি একটা আন্দোলন করবে। তো যে কিছু বলে না করে ওনার বেশি ক্ষতি হতে পারে, বিকজ ওনার তো অপশন তো কম। দ্যাট বেস্ট অপশন হাউ এভার আনস্যাটিসফ্যাক্টরি কি একটা ইলেকশনের মধ্যে এখন একটা অংশ জেলে রেখে না যে হোক, বিকজ এইটা তো যেই হোক বেটার দ্যাট ইউ আর ইন দ্য ফিল্ড ইন কন্টেস্টিং এন ইলেকশন। আর তো কিছু করা সম্ভব নাই, আদারওয়াইজ উনি তো করে ফেলছেন এখানে, ওনার লিডার অতদিন জেলে আছে, উনি তারপর কিছু করতে পারে নাই, এটা তো এমনি তো নাই। বাট সেকেন্ড প্রবলেম যে আমার আছে কি সবই মনে করছে কি বিএনপি কি করবে আর ওনার ইচ্ছাটা কি। আমার আরেকটা দৃষ্টি আছে, বিকজ আমার তো নিজের একটা পলিটিক্যাল ইতিহাস অন্য। আমি তো এই ডেমোক্রেটিক স্ট্রাগলের সঙ্গে হাফ সেঞ্চুরি যুক্ত আছে এখানে, বঙ্গবন্ধুর একটা সৈনিকের। তো বঙ্গবন্ধুর এখন একটা ঐতিহাসিক বিশ্বাস ছিল দ্যাট যদি আমি ক্ষমতা যাই I can only go by participating in a competitive, free and fair. তো ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেই নিয়েই তো বিএনপির প্রশ্ন। না ওইটা তো নাকি আমার তো আওয়ামী লীগের পক্ষে, বিএনপি কি করে না করে আমার তো কিছু আসা যাওয়া নাই, কিন্তু আওয়ামী লীগে তো একটা ইতিহাস আছে, এখন একটা ট্রেডিশন আছে, একটা কালচার আছে, and ওই কালচারের দ্যাট উই মাস্ট স্টে ইন পাওয়ার
by contesting and winning a free and fair election against all comers. কি আমি পুরো পৃথিবীকে প্রমাণ করেছে কি আমার এইরকম একটা ইলেকশনে অংশ করে আমি একটু জয় হয়ে আমি এখন একটা ক্ষমতা চালাচ্ছি এখানে। যদি এই ট্রেডিশনে থেকে যদি উইথড্র করে থাকে এখানে, তো তারপর অপোজিশন যে বলবে না বলবে এটা অন্য ব্যাপার, ওনার তো নিজের তো এখন একটা মানে সরকারকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে সুযোগটা দিতে হবে, মানে করার ব্যবস্থা করতে হবে। পুরো পৃথিবীকে প্রমাণ করতে হবে এখানে আমার এইরকম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আমি দিয়েছে, পার্টিসিপেট করেছে, জয় হয়ে আমি ক্ষমতা আসছি এখানে। আর এটা তো বিএনপির অংশগ্রহণ ছাড়া কি ফ্রি অ্যান্ড ফেয়ার? রেমান যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের তো বহু বছরের একটা ট্র্যাডিশন আছে যে তারা একটা ডেমোক্রেটিক পার্টি, এবং বঙ্গবন্ধুরও যেটা লিগ্যাসি সেটা হচ্ছে যে উনি নির্বাচনে ফ্রি এবং ফেয়ার ইলেকশনে জিতেই ক্ষমতায় আছেন, এবং সেই ট্র্যাডিশনটা যদি আওয়ামী লীগকে ধরে রাখতে হয়, যেটা যেহেতু রেমান বহু বছর আওয়ামী লীগের সঙ্গে আছে, তার মানে যেটা মানে বিশ্বাস সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিজের স্বার্থেই, এই যারা ক্ষমতায় আছেন তাদের নিজেদের স্বার্থেই এই তাদের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনটার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, এবং তাদের নিজেদের স্বার্থেই তাদেরকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে, যাতে করে এই ইলেকশনটা নিয়ে আর কখনো কোনো মানে কন্টেস্টেশন হয় না। একদম, মানে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য। কিন্তু এই আওয়ামী লীগ তো 95 সালে, মানে যেটা এখন বিএনপি বলছে, সেই 2012-13 থেকেই যেটা বলছে যে দলীয় সরকারের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার মানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। 95 সালে আওয়ামী লীগ সেটা বলল, এবং সেই অচলাবস্থার মুখে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সহ আপনারা 5 জন সুশীল সমাজের নাগরিক তখন 2 নেত্রীর কাছে আসা যাওয়া করলেন একটা, তারপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো, পরে বিএনপি মানল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আওয়ামী লীগ তুলে দিল কেন? নিজের সুবিধার জন্যই? এটি একটি প্রশ্ন একই সঙ্গে করে রাখি আপনার কাছে। আর দ্বিতীয় প্রশ্ন, মানে সুশীল সমাজেরও বা সমাজের কোনো অংশের এমন প্রতিনিধি আর নাই কেন? মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কটা এমন বিচ্ছিন্ন হলো কেন, যারা 2 দলের সঙ্গেই একটা আলাপ আলোচনা চালাতে পারে? এখন তো রিভার্স আনসার আমি দিচ্ছি কি 1995 যখন আমার যে G5 যে বলাছে একটা গ্রুপ অফ 5, এখন তো আরও 4 মরহুম হয়ে গেছে, আমি একজন জীবিত আছি ওই গ্রুপ থেকে। কিন্তু ওই সময় পরিবেশ এইরকম ছিল that we had access to the leaders. অনেক সময় দিয়েছেন আমার খালেদা জিয়া, প্রত্যেক সেশন 4 সেশন ওনার সঙ্গে 4 ঘন্টা বসেছে ইন দি প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট। শেখ হাসিনা শুধু ওনার সঙ্গে বসে নেই, ওনার পুরো হাইকমান্ডের সঙ্গে উই কুড সিট ফর 3 to 4 hours ইন ইচ সিটিং। তো এইটা একটু গ্রহণযোগ্য ছিল, দ্যাট দে কুড একসেপ্ট। নানা রকম প্রশ্ন ছিল, আনসার্টেনিটি ছিল, ইচ ওয়াজ আনহ্যাপি উইথ আস ফর সামথিং অর দি আদার, বাট এট দি এন্ড আমার একটা অ্যাকসেপ্টেবিলিটি ছিল, সম্ভাবনা ছিল। এখন তো পরিবেশ অত ডিটেরিয়ারেট করে গেছে 2 পার্টির মধ্যে, কি কোনো ব্যক্তি নাই সুশীল সমাজে কি যাদের একটু সাহস হয় টু ইভেন ট্রাই দিস। অ্যান্ড সুশীল সমাজ বি তো আরও আরেকটা সমস্যার মধ্যে চলে গেছে, ওইটা বি খুবই ডিভাইডেড, ওইটা বি একটু পার্টিজান জায়গা হয়ে গেছে। অ্যান্ড তারপর ওনার ক্যাপাসিটি টু দেন গো, তারপর প্রত্যেক পার্টি এর এখন একটা নিজের একটা সুশীল সমাজ আছে। ওরকম একটা সময়ই যখন সম্ভব হয় নাই, আমি একটা বিরতিতে যাই। বিরতির পর ফিরে আমি এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে এমন একটি অবিশ্বাসী সময়ে আসলে নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের কথা বলছেন আপনারা দুজনে, এটা কি করে সম্ভব আমি সেটা শুনবো একটা বিরতির পর। দর্শক থাকুন ঈদের বিশেষ রাজকাহনে।